আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, সুস্থতা এবং অসুস্থতা নিয়েই আমাদের জীবনচক্র। আমাদের অনেকগুলো অসুস্থতার মধ্যে হার্ট ফেইলিউর অন্যতম, কারণ হার্ট ফেইলিউর এর মাধ্যমে আমরা মৃত্যু পর্যন্ত পতিত হতে পারি। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হার্ট ফেইলিউর, কারণ আমাদের দেশে প্রতি বছর পরিসংখ্যান অনুযায়ী প্রায় অ্যাডাল্ট পপুলেশনের 1 থেকে 2% মানুষ হার্ট ফেইলিউর ডেভেলপ করেন এবং সারা বিশ্বের পরিসংখ্যানটিও কিছুটা এরকমই। প্রিয় দর্শক, এর গভীরতা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। প্রথমে আমরা তার সাথে পরিচিত হব। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ হাসানুর রহমান, সহযোগী অধ্যাপক, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে। জি স্যার, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো হার্ট ফেইলিউর এবং তার বিস্তারিত, কিন্তু প্রথমেই হার্ট ফেইলিউর বিষয়টি কি সেটি একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক শ্রোতাকে। বাংলাদেশে বা পৃথিবীর সমস্ত বিশ্বে আপনি যে পরিসংখ্যানটা দিয়েছেন হার্ট ফেইলিউরের উপরে, এর থেকে বোঝা যায় যে একটা বিপুল সংখ্যক মানুষ এই হার্ট ফেইলিউরে প্রতি বছর নতুনভাবে আক্রান্ত হচ্ছে। জি। এবং হার্ট ফেইলিউরে মৃত্যু ঝুঁকি আছে। জি। যেহেতু এটা একটা সিরিয়াস ধরনের অসুখ, সেজন্য এই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। প্রথমে বুঝতে হবে হার্ট ফেইলিউর জিনিসটা কি। হার্ট ফেইলিউর মানে কিন্তু হার্ট স্টপ হয়ে যাওয়া বা থেমে যাওয়া না। হার্ট ফেইলিউর শব্দের অর্থ হচ্ছে, যদি বাংলায় আমরা মিনিং করি বা বাংলায় আমরা ট্রান্সলেট করি, তাহলে দাঁড়ায় যে হার্ট যদি ইনঅ্যাডিকুয়েটলি পাম্প করে, মানে হার্টের কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পাম্প অফ দ্য ব্লাডকে পাম্প করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দেওয়া, রক্ত সঞ্চালন করা। সেই রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা যখন হার্ট পরিপূর্ণভাবে করতে পারে না, আংশিকভাবে করতে পারে, আংশিকভাবে করতে পারছে না, এর ফলে যে কন্ডিশনটা তৈরি হয় এবং হার্টের মধ্যে ব্লাড যদি কোনো কারণে ঢুকতে না পারে, সেই কন্ডিশনের কারণেই এই দুটো কন্ডিশন একত্রে যখন সংঘটিত হয় মানুষের মধ্যে, তখনই সেখান থেকে হার্ট ফেইলিউর ডেভেলপ করে। হার্ট ফেইল শব্দের অর্থ হচ্ছে যে হার্টটা ঠিক মতন পাম্প করতে পারছে না রক্ত পরিসঞ্চালন বা রক্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটাকেই বলা হচ্ছে হার্ট ফেইলিউর। জি, এরকম একটি অবস্থায় যখন হার্ট ফেইলিউর ডেভেলপ করলো, তার শরীরে অর্থাৎ একজন মানুষের শরীরে কি কি ধরনের লক্ষণ বা কষ্ট প্রকাশ পাবে? সেটা হলো যে যখন মানুষের হার্ট ফেইলিউর ডেভেলপ করছে, আমি তো প্রথমেই আপনাকে একটা কথা বললাম, সেটা হলো যে হার্ট ঠিক মতন পাম্প করে ব্লাড বের করতে পারছে না হার্টের ভিতর থেকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে দেওয়ার জন্য। যখন পাম্প করতে পারছে না, তাহলে কি হচ্ছে, হার্টের পেছনের যে সমস্ত অর্গান আছে, যেমন ফুসফুস, এবং হার্টের তারও পিছনে আছে অন্যান্য বডির অর্গান আছে, যেমন আমাদের পেট আছে, পা আছে, হাত আছে, মাথা আছে, সে সব জায়গাতেই কিন্তু ব্লাডটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, মানে ব্লাড ফ্লোটা স্লো হয়ে যাচ্ছে, রক্তের প্রবাহ সঠিকভাবে না হওয়ার কারণে। তো স্পেশালি ব্লাড ফুসফুস থেকে কিন্তু ব্লাড হার্টে আসে, এটা মনে রাখতে হবে। আমাদের যখন আমরা শ্বাস নিই, তখন শ্বাসের মাধ্যমে ব্লাডের অক্সিজেনেশন এবং কার্বন ডাইঅক্সাইডটা এক্সচেঞ্জ হওয়ার কারণে লাংয়ের মধ্যে ব্লাড আসে, সেই ব্লাডটা আলটিমেটলি পরিশুদ্ধভাবে হার্টের মধ্যে আসে। এখন এই ব্লাডটা যদি ঠিক মতন হার্টের মধ্যে না আসতে পারে এবং হার্ট যদি এই ব্লাডটাকে ঠিক মতন পরিসঞ্চালন করে অন্য জায়গায় অন্য বডির পার্টসে না পাঠাতে পারে, তখনই কিন্তু সমস্যাটা দেখা দেয়। তো ফুসফুসের মধ্যে যদি ব্লাড জমতে থাকে, তাহলে তখন এই ধরনের রোগী শ্বাসকষ্ট ডেভেলপ করে। মূলত হচ্ছে প্রত্যেকটা হার্ট ফেলিওর পেশেন্টের কয়েকটা লক্ষণের মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট, এবং এই শ্বাসকষ্টটা দেখা যায় সাধারণত, দেখা গেলো রোগী শুয়ে থাকলে শ্বাসকষ্ট বাড়ে, বসে বা দাঁড়িয়ে থাকলে শ্বাসকষ্টটা কমছে। এবং সে যখন কোনো ভারী কাজ করছে বা যখন যে কোনো একটা ভারী কাজ অ্যাংজাইটি বা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কিন্তু তার শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে। রেস্টিং অবস্থায় বা শুয়ে থাকা অবস্থায় বা বসে থাকা অবস্থায় হয়তো তেমন একটা ফিল করছে না, কিন্তু কাজের সাথে সাথে শ্বাসকষ্ট হচ্ছে, এটা একটা অন্যতম লক্ষণ। এছাড়াও হার্ট ফেলিওরের আরও কিছু লক্ষণ আছে, যেমন হার্ট যেহেতু এডিকুয়েটলি পাম্প করতে পারছে না, বডিতে বিভিন্ন অঙ্গে ব্লাড দিতে পারছে না, তো বডির ব্লাডের মাধ্যমে কিন্তু নিউট্রিশনাল ডিমান্ডটা পূরণ হয়। তো সেটা যখন পূরণ হয় না, মেটাবলিজম যখন কম হয়, সেই কারণে আমরা দুর্বলতা বা টায়ার্ডনেস বা ফ্যাটিগনেসটা আমরা ফিল করি। তা আমরা পেশেন্ট কিন্তু ফ্যাটিগ হবে বা বলবে আমি শারীরিকভাবে দুর্বল, এটা বলতে পারে। হার্ট ফেলিওর যাদের হয়, তাদের ইনভেরিয়েবলি বা বেশিরভাগ রোগের সাথেই
বুক ধরফরের একটা সম্পর্ক আছে। কেন? হার্ট ফেলিওর রোগীদের হার্টের পাম্পিং ফাংশনটা কমে অর্ধেকেরও কমে যায়। নর্মাল হার্টের পাম্পিং ফাংশন আমরা ইজেকশন ফ্র্যাকশন ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে ডিটারমিনেট করি বা দেখা হয়। সেই ইজেকশন ফ্র্যাকশনটা নর্মালি 60% বা 60%-এর উপরে থাকার কথা। যখন এই 60% থেকে নিচে নিচে নামতে থাকে 30%, 40%, 45% বা ইভেন 20% এরকম যখন হয়ে যায়, তখনই কিন্তু এই হার্ট ফেলিওর ডেভেলপ করে। এই ধরনের আপনি ইনজেকশন ফ্র্যাকশন রেটের কথা যেহেতু বললেন, তার মানে এটি ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মাধ্যমে এটি করতে হয়। কাজেই যখন এই ধরনের লক্ষণ প্রকাশ পাবে, সেটিকে কনফার্ম করার জন্য আর কি কি ইনভেস্টিগেশন আপনারা করে থাকেন? প্রথমত বেজলাইন ইনভেস্টিগেশন আমরা করি এবং কিছু অ্যাডভান্স ইনভেস্টিগেশন আমরা করি। বেজলাইন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা এক্সরে করতে পারি, বুকের এক্সরে, আমরা একটা ইসিজি করতে পারি, একটা ইকোকার্ডিওগ্রাফি করতে পারি, জি, এবং রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ধরেন আমরা একটা সিবিসি হিমোগ্লোবিন লেভেলটা আমরা দেখতে পারি। এগুলো হচ্ছে বেজলাইন প্রিলিমিনারি বা প্রাথমিক ধরনের পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও অ্যাডভান্স কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো আমরা করতে পারি, যেমন মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং, কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, প্রয়োজন অনুযায়ী অ্যাঞ্জিওগ্রাম, এই ধরনের প্রয়োজন অনুযায়ী আমরা আরও অ্যাডভান্স পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারি। তো আমি যেটা সমস্যাগুলোর কথা বলছিলাম, তার মধ্যে অন্যতম সমস্যা ছিল শ্বাসকষ্ট, দ্বিতীয় সমস্যা হলো ফ্যাটিক বা শারীরিক দুর্বলতা, 3 নম্বর সমস্যা হচ্ছে আপনার বুক ধরফর করা বা প্যালপিটেশন যেটা বলি আমরা, অজ্ঞান হয়ে যাওয়া, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, ইভেন হঠাৎ মৃত্যু, এটাও একটা হার্ট ফেলিওরের একটা সিমটম। যদিও সিমটমটা খুব খারাপ, বাট তথাপি এই ধরনের সিমটম ঘটে থাকে। হঠাৎ করেই আমরা মৃত্যু মুখেও পতিত হতে পারি সেরকম ক্ষেত্রে। জি, আমরা আপনার কাছে লক্ষণগুলো শুনলাম, কিভাবে আপনারা এটি ডিটেক্ট করেন বা কনফার্ম ডায়াগনোসিস করেন সেটি শুনলাম, কিন্তু সবার কি এরকম হতে পারে হঠাৎ করে, নাকি কাদের ক্ষেত্রে হয়, আসলে রিস্ক ফ্যাক্টর কাদের ক্ষেত্রে বেশি, সেটি যদি একটু বলতেন। যে সমস্ত পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করে তাদের কোনো না কোনো রিস্ক ফ্যাক্টর থাকে। কোনো রিস্ক ফ্যাক্টর ছাড়া হার্ট ফেলিওর সাধারণত ডেভেলপ করে না। অবশ্যই আপনি রিস্ক ফ্যাক্টরের কথা বলেছেন, রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে অন্যতম রিস্ক ফ্যাক্টর হার্টের মাসেলের কার্ডিওমায়োপ্যাথি একটা শব্দ আছে বা একটা টার্মিনোলজি মেডিকেল পরিভাষায়। সেই কার্ডিওমায়োপ্যাথি যখন ডেভেলপ করে হার্টের মাসেলের যে সমস্যা, সেই তাকে আমরা হার্টের মাসেল সমস্যাকে আমরা কার্ডিওমায়োপ্যাথি বলি। সেই কার্ডিওমায়োপ্যাথি যে কোনো কারণে ডেভেলপ করতে পারে। কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ না করা পর্যন্ত হার্ট ফেলিওর ডেভেলপ করে না। এখন কার্ডিওমায়োপ্যাথি তাহলে কী কী কারণে আমরা ডেভেলপ করে, সেগুলো যদি আমরা বিস্তারিত আলোচনা করতে পারি, তাহলেই আমাদের দর্শক শ্রোতা এবং সবাই বুঝতে পারবে যে আসলে তার হার্ট ফেলিওর কেন হচ্ছে। যদি একটু হেডিং আকারে আমাদেরকে নাম, হেডিং আকারের মধ্যে রিস্ক ফ্যাক্টর, যাদের করোনারি আর্টারি ডিজিজ আছে, যাদের রক্তনালী করোনারি হৃদরোগের যাদের হার্টের রক্তনালী ব্লক থাকে, তাদের এটা হচ্ছে 1 নাম্বার বা অন্যতম কারণ। যাদের হার্ট অ্যাটাক হয়েছে, পূর্বে হার্ট অ্যাটাক হয়েছে, তাদের হার্ট ফেলিওরের চান্স অনেক গুণ বেড়ে যায়। দ্বিতীয়, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, যদি এটা অনিয়ন্ত্রিত হয় তাহলে হার্ট ফেলিওর ডেভেলপ করে। কিছু জন্মগত রোগ আছে, যেমন ধরেন হার্টের মধ্যে যে সমস্ত ছিদ্র থাকে, বাচ্চাদের সেগুলো থাকে, সেগুলো জন্মগতভাবে থাকে, তাদের ক্ষেত্রে হার্ট ফেলিওর ডেভেলপ করে। তারপরে ধরেন পিউরপেরিয়াল কার্ডিওমায়োপ্যাথি, এই শব্দটার অর্থ হলো যখন কোনো গর্ভবতী মহিলা যখন শেষের দিকে চলে আসে, তখন শেষের দিকে এই ধরনের গর্ভবতী মহিলাদের 4 থেকে 5%-এর পিউরপেরিয়াল কার্ডিওমায়োপ্যাথি বা গর্ভজনিত হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। অ্যানিমিয়া বা রক্তশূন্যতা যদি হয়, তাহলেও তাদের হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। আনকন্ট্রোল ডায়াবেটিস, ব্লাড সুগার যদি খুব আনকন্ট্রোল থাকে, সেখান থেকে ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি হয়ে হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। এখন একটা কথা না বললেই না আপনাকে, সেটা হলো ইনফেকশন। এখন আমাদের চারদিকে কোভিড ইনফেকশন চলতেছে, এই যে ভাইরাল ইনফেকশন, কোভিড কিন্তু এক ধরনের ভাইরাল ইনফেকশন। সো ভাইরাল ইনফেকশন থেকে বা ইভেন ডেঙ্গু, আমাদের দেশে ডেঙ্গু ফিভার হচ্ছে, প্রতি বছরই হয়, আমরা প্রতি বছর সাফার করি। এখান থেকে কিন্তু এই ভাইরাস দিয়ে কিন্তু হার্টের মাসল ইনভলভ হয়, সেখান থেকে কিন্তু কার্ডিওমায়োপ্যাথি হয়, সেখান থেকে কিন্তু হার্ট ফেলিওর ডেভেলপ করে। এইগুলো কমন কজ। আনকমন আরও অনেক কজ আছে, যেমন আনকমন কজের মধ্যে আছে নিউট্রিশনাল, যেমন আমাদের দেশে হয় না, অপুষ্টিজনিত, সেখান থেকে হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। কিছু ডিপোজিশন হয়, যেমন হার্টের কিছু ইনফ্লামেশন হয়, সেখান থেকে হতে পারে। এগুলো হচ্ছে রেয়ার কজ, বাট আমরা কমন কজগুলো যেগুলো বললাম, সাধারণত এগুলো দিয়েই 80% হার্ট ফেলিওর রোগীর
দেখা যায় আর কি। জি, আপনি খুব চমৎকারভাবে আমাদেরকে বললেন যে হার্ট ফেলিয়ারের কজ বা কারণগুলো, সাধারণ কারণগুলো কি কি হতে পারে। আপনি লক্ষণগুলোও বলেছিলেন। আমি একটি বিষয় জানতে চাই যে হঠাৎ করে প্যালপিটেশন বা বুক ধড়ফড় করছে, এরকম একটি লক্ষণের কথাও আপনি বলেছেন। আসলে হঠাৎ করে বুক ধড়ফড় করলে সেই মুহূর্তে কি করণীয় একটু যদি বলেন। হঠাৎ করে যদি কখনো কোনো রোগীর বুক ধরফর করে, তাহলে এইটাকে আমরা দুই ভাগে সাধারণত ভাগ করি। জি। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, মানে ফিজিওলজিক্যাল শব্দ হচ্ছে যে কোনো anxiety, স্বাভাবিক কারণেই স্বাভাবিক সেটি হতে কারণে। পারে। ধরেন একজন রোগী, সে তার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, জি। হাঁপানির সমস্যা আছে, সে যদি ওষুধ নেয়, ব্রঙ্কিয়াল অ্যাজমার যে সমস্ত ইনহেলার বা যে ধরনের ওষুধ ইউজ করা হয় সেগুলো যদি সে বেশি পরিমাণ খেয়ে ফেলে, তাহলে তার বুক ধরফর করতে পারে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। জি। দ্বিতীয়ত, যে কেউ যদি এক্সেসিভ চা কফি এগুলো খায়, সেখান থেকেও কিন্তু বুক ধরফর করতে পারে। বা কেউ যদি একজন এক্সারসাইজ বেশি করে তাহলেও কিন্তু তার বুক ধরফর করতে পারে। এগুলো হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ার কারণে বুক ধরফর। আর কিছু আছে প্যাথোলজিক্যাল, মানে রোগের কারণে হলে এক নম্বর কারণ হলো, অন্যতম কারণ হলো কার্ডিওমায়োপ্যাথি, যেটা আমরা আগেই মেনশন করলাম বা আলোচনা করেছি। সেই কার্ডিওমায়োপ্যাথি থেকে যখন বুক ধরফর করে, এটা কিন্তু একটা প্যাথোলজিক্যাল এবং এটার পিছনে কোনো কারণ আছে। এবং এই সমস্ত বুক ধরফরের সাথে কিন্তু মৃত্যু ঝুঁকি বা মানুষের অজ্ঞান হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই জন্য যখন মানুষের বুক ধরফর করবে, মানুষ কিন্তু জানে না, কোনো সাধারণ মানুষ কিন্তু জানে না যে কি কারণে তার হচ্ছে। এই জন্য তাদের ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ করা এবং এটাকে নিয়ে অ্যাটলিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খাওয়া উচিত আর কি। সেই জন্য বুক ধরফর কিন্তু দুই ধরনের হয়। হার্টের 4টা প্রকোষ্ঠ থাকে। উপরের প্রকোষ্ঠ 2টা থাকে, নিচের প্রকোষ্ঠ 2টা থাকে আর কি। উপরের প্রকোষ্ঠগুলোকে আমরা অ্যাট্রিয়াম বলি, নিচের প্রকোষ্ঠগুলোকে আমরা ভেন্ট্রিকল বলি। অ্যাট্রিয়াম লেভেলে বা অ্যাট্রিয়ামের মধ্যে যদি কোনো অ্যারিথমিয়া হয়, সেগুলোকে আমরা বলি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর ভেন্ট্রিকুলার লেভেলে যদি কোনো অ্যারিথমিয়া হয় বা বুক ধরফরের কারণ হয়, তাকে আমরা বলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো উপরের অ্যাট্রিয়াম লেভেলে যদি কোনো কারণে অ্যারিথমিয়া হয়, সেই সমস্ত কারণে কিন্তু হার্টের এই বুক ধরফরের কারণ একটা অন্যতম কারণ এবং এটা কমন কারণ। তবে এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এরকম যে অ্যাট্রিয়াম লেভেলের অ্যারিথমিয়া বা বুক ধরফরের কারণে মানুষের মৃত্যু ঝুঁকিটা কম থাকে। কিন্তু ভেন্ট্রিকুলার লেভেলে যখন অ্যারিথমিয়া হয় বা বুক ধরফর করে, সেটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এখানে কিন্তু মানুষের মৃত্যু ঝুঁকি অনেক বা বহুগুণ বেড়ে যায়। সেই কারণে আমরা আপনার কাছে যদি আমি খুব সংক্ষিপ্তভাবে একটি জিনিস জানতে চাই যে আমাদের স্বাভাবিক হার্ট রেট কত থাকার কথা এবং কত হলে সেটিকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ মানুষের জন্য এবং সবার জন্যই জানা উচিত। আমাদের নর্মাল হার্টবিট কত? নর্মাল হার্টবিট প্রতি মিনিটে 60 থেকে 100 বার। আচ্ছা, 60-এর নিচে গেলেও সমস্যাপূর্ণ, সেটাকে আমরা প্যাথোলজিক্যাল বলি। আর 100-র উপরে গেলেও তাকে আমরা প্যাথোলজিক্যাল বলি। অবশ্যই আমাদের হার্টবিটটা নর্মাল অবস্থায় রেস্টিং একটা মানুষের, অ্যাডাল্ট মানুষের 60 থেকে 100 বারের ভিতরে প্রতি মিনিটে হওয়া বাঞ্ছনীয়। জি, এবং তার নিচে বা উপরে যখন যাবে তখন সেটিকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব। আমরা হার্ট ফেলিওর সম্পর্কে প্রাথমিক যতগুলো তথ্য আছে আপনার কাছে পাবার চেষ্টা করেছি, তবে এর চিকিৎসা বা এর অ্যাডভান্স ট্রিটমেন্ট সম্পর্কে আপনার কাছে আমরা আরও বেশ কিছু তথ্য পেতে চাই ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, মেট্রোনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি মেট্রোনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের নির্ধারিত বিষয় হার্ট ফেইলার। ফিরছি আমরা আলোচনায়। আমরা বিরতির পূর্বে হার্ট ফেইলার সম্পর্কে আপনার কাছে শুনছিলাম। আপনি লক্ষণগুলো বলেছেন, আপনি এরকম বলেছেন যে কখন একজন মানুষকে ডায়াগনোসিস করা যায় বা কিভাবে কোন পদ্ধতিতে ডায়াগনোসিস করা যায়, আসলে চিকিৎসা কিভাবে শুরু করতে হয় যখন কারো হার্ট ফেইলার ডেভেলপ করেছে, আপনারা কিভাবে শুরু করেন? সাধারণত আমরা প্রথমেই যেটা করা হয় সেটা হলো হার্ট ফেলিওর হলে হার্ট ফেলিওর আগে ডায়াগনোসিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস কনফার্ম করা খুবই জরুরি, কারণ শ্বাসকষ্ট কিন্তু বহুবিধ কারণে হতে পারে। যেমন আপনার অ্যাজমা হলেও শ্বাসকষ্ট হতে পারে, রক্ত শূন্যতা হলেও আপনার শ্বাসকষ্ট হতে পারে, লাংসের মধ্যে বা ফুসফুসে কোনো নিউমোনিয়া, ইভেন কোভিড ইনফেকশন হলেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। সবগুলোর সাথে কিন্তু হার্ট ফেলিওর মিলিয়ে ফেলে বা গুলিয়ে ফেলে চলবে না। সুতরাং এই জিনিসটাকে আমরা আগে ডিফারেন্সিয়েট করা জরুরি। সেই জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষা যখনই আমরা কনফার্ম করব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে পেশেন্টের হার্ট ফেলিওর হয়েছে, তখন আমরা এই হার্ট ফেলিওরটাকে ট্রিটমেন্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্টেজিং করে থাকি। সাধারণত আমরা ডাক্তাররা
4 ধরনের ABCD এই ধরনের 4 ধরনের স্টেজিং করি অ্যাকর্ডিং টু হার্টের কন্ডিশনের উপরে নির্ভর করে আর কি। হার্টের তার ইজেকশন ফ্র্যাকশন কত, তার হার্টের ভালভের সমস্যা আছে কিনা, তার হার্টের রক্তনালী সংকুচিত বা করোনারি আর্টারি ডিজিজ হয়েছে কিনা, তার আগের হার্ট অ্যাটাক হয়েছে কিনা, এই সমস্ত সব কিছু বিষয়কে আমরা কনসিডারেশন নিই। নেয়ার পরে আমরা তাকে স্টেজিং করি। স্টেজিং করার পরে আমরা ট্রিটমেন্ট শুরু করি। এক এক স্টেজের ট্রিটমেন্ট আমরা এক একভাবে দিয়ে থাকি আর কি। সেখানে কি ঔষধ দিয়ে বা কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটাকে আমরা কি বলি সেটি যথেষ্ট, নাকি কখনো আপনারা ইনভেসিভ কোনো পদ্ধতি অবলম্বন করতে হয়? জি, এই স্টেজিংয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমরা রোগীকে ক্যাটাগরাইজ করে থাকি হার্টের ফেলিওরের ট্রিটমেন্টের জন্য। স্টেজ এ বা স্টেজ বি বা প্রাথমিক পর্যায়ের হার্ট ফেলিওরকে আমরা সাধারণত ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। যখন অ্যাডভান্স স্টেজ অফ হার্ট ফেলিওর হয়, স্টেজ সি অথবা স্টেজ ডি, তখন তাদেরকে আমরা অ্যাডভান্স থেরাপি যেমন ডিভাইস থেরাপির মাধ্যমে বা কার্ডিয়াক, আমাদের দেশে না হলেও অন্যান্য দেশে আছে, অনেক উন্নত দেশে, প্রথম বিশ্বে যে আমেরিকা এবং ইংল্যান্ডে এই ধরনের আছে, হার্ট কার্ডিয়াক ট্রান্সপ্লান্টও করা হয়। আমাদের দেশে সেই ফ্যাসিলিটি না থাকলেও ডিভাইস থেরাপি আমাদের দেশে অ্যাভেলেবল, আমরা কিন্তু সেগুলো অ্যাডভান্স ট্রিটমেন্ট করে থাকি। ডিভাইস থেরাপি বলতে আপনি কি বোঝাচ্ছেন, বা কি ধরনের ডিভাইস আসলে সেখানে ব্যবহার করা হয়, আমাদের দেশে কোনটি প্রচলিত রয়েছে সেগুলো যদি একটু বলতেন। হার্ট ফেলিওরের যখন আমরা ইজেকশন ফ্র্যাকশন বা হার্টের পাম্পিং ফাংশনটা যখন 35% বা 35%-এর নিচে চলে আসে, তখন আমাদের এই হার্টের মেন ফাংশনটা যেহেতু হচ্ছে পাম্পিং ফাংশন অফ দ্য ব্লাড, তো পাম্পিং ফাংশন বাড়ানোটাই হচ্ছে মেন চিকিৎসা। সেটা আমরা যে কোনোভাবে করতে পারি, সেটা আমরা ওষুধের মাধ্যমে করতে পারি, সেটা আমরা ডিভাইসের মাধ্যমে করতে পারি। আমরা প্রথমে ইনিশিয়াল ফেজে কিন্তু আমরা ওষুধ থেরাপি দিয়েই চিকিৎসা করা হয়। ওষুধের চিকিৎসা করার পরে যখন ওষুধের চিকিৎসাটা ফেল করে বা ওষুধের চিকিৎসা দেওয়ার পরেও যখন রোগীর সাবস্টেন্সিয়াল বা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট যখন হয় না, তখনই আমরা তাদেরকে ডিভাইস থেরাপির অফার দিই বা ডিভাইস থেরাপি তখনই তাদের জন্য দরকার হয়ে পড়ে। আমি এভাবে জানতে চাই যে কেউ যদি হার্ট ফেলিয়ারের চিকিৎসা না করান বা তিনি যদি কোনো কারণেই অবহেলাজনিত কারণে অথবা বুঝতে পাচ্ছেন না যে আসলে হার্টের সমস্যা কিনা, যদি না করান, তার কি হতে পারে? এক নম্বর কথা হচ্ছে হার্ট ফেলিওর মনে রাখতে হবে একটা প্রোগ্রেসিভ ডিজিজ, এটা ভালো হওয়ার রোগ না। আচ্ছা, একবার যার হার্ট ফেলিওর ডেভেলপ করবে তার এটা কখনোই ভালো হবে না, সে কখনোই পুরোপুরি কিওর হয়ে যাবে না, দুই একটা ব্যতিক্রম ছাড়া। যেমন পিউরিয়াল কার্ডিওমায়োপ্যাথি মানে বা গর্ভজনিত কারণে যদি এরকম হয়ে থাকে, বা হার্টের ভালভের কারণে বা জন্মগত কোনো ছিদ্রের কারণে, তাহলে সেগুলো কারেকশন করলে সেটি হয়তো বা সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ হার্ট ফেলিওর কিন্তু প্রোগ্রেসিভ ডিজিজ, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কেউ যদি চিকিৎসা না নেয় তাহলে হার্টের পাম্পিং ফাংশন ধীরে ধীরে কমতেই থাকবে, তার কমতেই থাকবে। কবার পরে একটা নির্দিষ্ট সময় পরে তো হার্ট পাম্প করে সে ব্লাড কখনোই বের করতে পারবে না, তার শ্বাসকষ্ট বেড়ে যাবে, শ্বাসকষ্টের কারণে সে তার মৃত্যু ঘটবে, হার্টের বিট অ্যাবনর্মালিটি হয়ে যাবে, প্যালপিটেশন জনিত কারণে বা অ্যারিথমিয়া জনিত কারণে তার মৃত্যু ঘটবে আর কি। আলটিমেটলি মানে যদিও এটা বলতে হয় না, তবুও আমার বলা উচিত আলটিমেটলি মৃত্যুই এটার একমাত্র শেষ মানে। তবে যদি আমরা প্রথম থেকে চিকিৎসা শুরু করতে পারি বা সঠিক ডায়াগনোসিস করতে পারি, তাহলে অবশ্যই আমরা এই যে প্রোগ্রেসিভ ডিজিজ আপনি বলেছেন সেটিকে আমরা থামিয়ে দিতে পারি। সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস এবং হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যেমন একবার হলে ভালো হয় না, কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় বিভিন্ন ওষুধের মাধ্যমে, ঠিক তেমনি হার্ট ফেলিওরকে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি সারা জীবনের জন্য, কোনো সমস্যা হবে না তাতে। আমরা কিছুক্ষণ আগে আপনার কাছে শুনছিলাম যে ডিভাইস থেরাপি বা বিভিন্ন রকম ডিভাইস আপনারা ব্যবহার করে থাকেন হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে। আসলে আমাদের দেশে এই ডিভাইসগুলো প্রাপ্তি অথবা এই চিকিৎসা ব্যবস্থা কতটুকু প্রচলিত রয়েছে, কোথায় কোথায় চিকিৎসা সেবাটি পাওয়া যায়, বা এর অর্থনৈতিক বিষয় সম্পর্কেও যদি একটু ধারণা দিতেন আমাদের। ধন্যবাদ আপনাকে। যেহেতু হার্ট ফেলিওরের লেটেস্ট চিকিৎসা বা বর্তমানের অ্যাডভান্স চিকিৎসা যাই বলেন না কেন আপনি, ডিভাইস থেরাপির ওপরে অনেকটা নির্ভরশীল। আমাদের দেশে যেহেতু ইন্স্যুরেন্স সিস্টেমটা নাই, ডেভেলপ করে নাই, সেহেতু আমাদেরকে নিজেদের খরচটা বহন করতে হয়। এই ডিভাইস থেরাপিটার সমস্যা একটাই, এটা পরীক্ষিত একটা ডিভাইস, সারা পৃথিবী জুড়েই এখানে এই হার্ট ফেলিওর রোগীদেরকে এই ডিভাইসগুলো লাগানো হয়, কিন্তু এটার খরচটা একটু তুলনামূলকভাবে অন্যান্য রোগ বা চিকিৎসার থেকে একটু ব্যয়বহুল। সেই কারণে অনেকেই এটা এফোর্ড করতে পারেন না। আমাদের দেশে সাধারণ দরিদ্র জনগণ অনেকে যাদের হার্ট ফেলিওর আছে তারা এটা এফোর্ড করতে পারে না। সাধারণত দেখা গেল যে একটা CRTD যদি আমরা করি 4 থেকে 5 লাখ টাকা কমপক্ষে খরচ হবে। বেশি পক্ষে বিভিন্ন ধরনের মডেলের উপর নির্ভর করে এই ডিভাইসগুলোর মডেল উপর 10 লাখ 12 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে আর কি। ঢাকা শহরে, বাংলাদেশে প্রায় আমার জানা মতে অনেক সেন্টারেই
সরকারি হাসপাতাল সহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে শুরু করে অনেক হাসপাতাল, ইব্রাহিম কার্ডিয়াক, এরকম অনেক স্বনামধন্য হাসপাতালে এই ধরনের ডিভাইস লাগানোর মতন ডাক্তার এবং ফ্যাসিলিটি এখানে আছে। আমাদের দেশেই কিন্তু এই ধরনের ডিভাইস আমরা দীর্ঘদিন যাবৎ লাগিয়ে আসছি। সমস্যা একটাই, যেহেতু এটার কস্টলি একটা ম্যাটেরিয়াল, কস্টলি একটা ডিভাইস, সেই কারণে অনেকে এটা এফোর্ড করতে পারেন না, বিধায় আমরা তাদেরকে ওষুধের মাধ্যমেই চিকিৎসা চালিয়ে যাই। কিন্তু যা অন্যান্য দেশে যদি ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি আছে, তাদের দেশে এই ধরনের ডিভাইসগুলো তারা হরহামেশাই লাগায়, প্রতিটা পেশেন্টদের লাগে এবং তারা বেনিফিটেডও হয় সেভাবে, যেহেতু এটা একটা লেটেস্ট চিকিৎসা, সেই জন্য এটা সুবিধা। আপনার কাছে আমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা পেলাম। ফলো আপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা হার্ট ফেলিয়ারের রোগী রয়েছেন তারা আসলে কতদিন পর পরে ফলো আপে আসবেন সেটি আপনারা কিভাবে নির্ধারণ করেন, বা ফলো আপের গুরুত্ব কি? ফলো আপের গুরুত্ব হার্ট ফেলিয়ার রোগীদের জন্য একটা অন্যতম এবং একটা প্রধান চিকিৎসার মাধ্যম বলা যেতে পারে। কিভাবে আপনি চিকিৎসা নিচ্ছেন, আপনি ইমপ্রুভমেন্ট হচ্ছেন নাকি একই রকম আছেন, নাকি আপনি ডিটোরিয়েট করছেন বা খারাপ হয়ে গেলেন, এটা কিন্তু আপনাকে আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে, রোগীর সাথে আমরা কাউন্সিলিং করি, রোগীদেরকে আমরা বুঝিয়ে দিই যে এই সমস্যাগুলো দেখা দিলে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং এই অবস্থা থাকলে আপনারা বাসাতেই থাকবেন। তো এটা একটা ফলো আপের একটা অংশ বিশেষ আর কি। তো ফলো আপটা হতে হবে এমনভাবে যে রোগীর সাথে যদি আপনার কমিউনিকেশন না থাকে তাহলে কিন্তু ফলো আপ হবে না, এবং এই রোগীগুলো কিন্তু ওষুধ দেওয়ার পরেও বা ডিভাইস থেরাপি দেওয়ার পরেও কিন্তু রোগী খারাপ হয়ে যেতে পারে। সুতরাং ফলো আপটা কীভাবে করব? যেমন ফলো আপের মধ্যে অন্যতম ফলো আপ হচ্ছে যে আপনার ওয়েট গেইন। সাধারণত হার্ট ফেলিয়ার হলে আপনাদের শরীর ফুলে যায়, পায়ে পানি আসে, শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট কেন হয়, পায়ে পানি কেন আসে? শরীরে অতিরিক্ত পানি জমে। এটা নিউরো হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হয়। হার্ট ফেলিয়ারে নিউরো হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। তো এই যে পানি আসে, আপনি এটা বুঝবেন কি করে? বুঝবেন যে আপনার ওয়েট গেইন করছে। যদি দেখেন যে আপনি সপ্তাহে 2 কেজির বেশি ওয়েট গেইন করে গেছেন, তখন বুঝবেন যে আপনার হার্ট ফেলিওর খারাপের দিকে যাচ্ছে। তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, হার্ট ফেলিওর ওষুধগুলোকে আপনাকে বাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হার্ট ফেলিওর হচ্ছে আপনি 10 মিনিট হাঁটতে পারতেন, এখন দেখা গেল 5 মিনিট হাঁটার পরে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। তখন বুঝবেন যে আপনার হার্ট ফেলিওরটা ওরসেনিং হচ্ছে, আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। আগে আপনি দোতলায় সিঁড়ি দিয়ে উঠতে পারতেন, এখন দেখা গেল একতলা পর্যন্ত উঠাতেই আপনার সমস্যা শুরু হয়ে যাচ্ছে, আপনি ফ্যাটিক হয়ে যাচ্ছেন, তখন আপনার ডাক্তারের শরণাপন্ন করতে হবে আর কি। তো সেই জন্য ফলো আপটা হবে হচ্ছে রোগীর যে সিমটমগুলো আছে সেই সিমটমগুলোকে অ্যানালাইসিসের মাধ্যমে তাদেরকে বোঝানোর মাধ্যমেই আমাদের ফলো আপটা করতে হবে। এবং প্রতি 6 মাস পর পর আমরা সাধারণত এই হার্ট ফেলিয়ার রোগীদেরকে ডাক্তারের চেম্বারে এসে ফলো আপের জন্য বলে থাকি আর কি, আউটডোর চেম্বারে, নট দ্যাট যে হাসপাতালে ভর্তি হতে হবে। কিন্তু হাসপাতালে যদি ভর্তি হয়, যে এমন শ্বাসকষ্ট শুরু হলো যে তার অক্সিজেন লেভেল না, হাসপাতালে ভর্তি হতে পারবে, কিন্তু ফলো আপটা করতে প্রতি 6 মাস পর পর তাদেরকে আমরা ফলো আপে এই কথাটা বলে দিই, তাদের খাওয়া দাওয়া এবং পানির একটা লিমিটেশন থাকে। যেমন 1.5 লিটারের বেশি আমরা কখনো তাদেরকে হার্ট ফেলিয়ার রোগীদের পানি অ্যালাউ করি না। লবণের পরিমাণটা, মাত্রাটা, এক্সট্রা সল্ট বলতে যেটা বুঝি, তরকারি বা মাছ মাংসে যতটুকু লবণ থাকে ততটুকু খেলে কোনো অসুবিধা নাই, কিন্তু এক্সট্রা সল্ট আছে, অনেকে এক্সট্রা সল্ট ভাতের মধ্যে খায়, শশাতে লবণ দিয়ে খাচ্ছে, বাদাম খায় অনেকে, সেখানেও কিন্তু লবণ দিয়ে খাচ্ছে, এগুলো কিন্তু এক ধরনের এক্সট্রা সল্ট। ইভেন আচার খায় অনেকে, সেটাও কিন্তু এক ধরনের এক্সট্রা সল্ট। তো এই সল্টগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, এগুলো আমরা ফলো আপে বলে দিই। ওয়েট গেইনের কথা আমি আগেই বললাম। ওষুধ সে নিয়মিত খাবে, ওষুধ ভুলে গেলে হবে না। 1 বেলা 2 বেলা ওষুধ ভুলে যাওয়ার কারণেও সমস্যা। যে কোনো ধরনের ইনফেকশন বা জ্বর হলে তারা ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাবে, কারণ এগুলো হচ্ছে এক ধরনের রিস্ক ফ্যাক্টর। বা তার বুকে ব্যথা ডেভেলপ করলে ডাক্তারের কাছে যাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। ডেঞ্জার সাইনগুলো কি সেই অনুযায়ী তিনি চিকিৎসকের কাছে আসবেন। এবং শেষ মুহূর্তে যে তথ্যগুলি আপনার কাছে আমরা পেলাম যে আপনারা লবণ অতিরিক্ত যাতে তিনি না খান, বিশেষ করে পানি যাতে নির্দিষ্ট পরিমাণে খান, এবং শরীরে পানি জমা সেটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, সেই অনুযায়ী তার ফলো আপের প্রয়োজন হতে পারে, বা জটিলতাগুলো আসলে বোঝা যেতে পারে যে আমার হার্ট ফেলিয়ার থেকে অন্য কোনো দিকে আমি যাচ্ছি কিনা, শরীরের খারাপ অবস্থা তৈরি হচ্ছে কিনা। আসলে আমাদের আলোচনার সময় প্রায় শেষ হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। হার্ট ফেলিয়ার সম্পর্কিত আসলে বেশ কিছু বিস্তারিত তথ্য আপনার কাছে আমরা পেয়েছি। আমাদের দর্শকরা যারা শুনবেন, যারা আক্রান্ত রয়েছেন তারাও যেমন উপকৃত হবেন, বা যারা আক্রান্ত এখনো হননি, যারা রিস্কে রয়েছেন তারাও অবশ্যই উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মেট্রনিক প্রেজেন্টস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানের আজকের পর্বে আমরা হার্ট ফেলিয়ারের আদ্যপান্ত আলোচনা করেছি। আমরা যে সকল লক্ষণ প্রকাশিত হতে পারে সেগুলি যেমন শুনেছি, কি কি রিস্ক বা ঝুঁকি রয়েছে সেগুলি শুনেছি, এবং কোন কোন ক্ষেত্রে আমাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত,
আধুনিক যে সকল চিকিৎসা ব্যবস্থা রয়েছে, ডিভাইস পদ্ধতি সহ সবগুলো সম্পর্কে আমরা আলোকপাত করবার চেষ্টা করেছি। আমরা যারা ঝুঁকির মধ্যে রয়েছি বা রিস্কে রয়েছি, তারা যেন এই বিষয়গুলো আলোচনার যে বিষয়গুলো আমরা নিয়েছিলাম সেগুলো যেন মনে রাখি, তাহলেই আমরা হার্ট ফেলিয়ারকে প্রতিরোধ করতে পারবো অথবা আমরা চিকিৎসা সঠিক সময় গ্রহণ করতে পারবো। আমরা সবাই যেন সচেতন থাকি হার্ট ফেলিয়ার সম্পর্কে। আপনাদের সকলকে শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য। আল্লাহ হাফেজ।